হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা স্থিতিবিজ্ঞান অধ্যায় পড়ছি। স্থিতিবিজ্ঞান অধ্যায় এটা 7th ভিডিও। আমরা 6th ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম তোমরা মনে করে দেখো, 5th এবং 6th ভিডিওতে আমরা সমান্তরাল বল 2 কিংবা 2 এর বেশি তারা যখন সমমুখী কিংবা বিপরীতমুখী হয় তখন তাদের সংযোজন কিভাবে করব সেটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এইবারে আমরা এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব যেটা আমাদের এন্ট্রান্সে আর 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে যখন তিনটে বল একসঙ্গে ক্রিয়া করছে, দুটি বলের ক্রিয়ার সাম্য অবস্থা কিভাবে হবে সেটা আমরা 6 ভিডিওতে দেখেছি। তিনটি বল যখন একসঙ্গে ক্রিয়া করবে তখন সাম্য অবস্থা শর্ত কি হবে সেইটা আলোচনা করব। আর প্রথমে বলে রাখি, দুটো কেস থাকবে। একটা হচ্ছে বলগুলো যখন সমান্তরালে থাকবে কিংবা সমান্তরালে ক্রিয়া করবে, আরেকটা হচ্ছে যখন তারা অসমান্তরাল হবে তখন কি হবে। তো প্রথম কেস 1 আমি সেটা হচ্ছে যখন সমান্তরাল ভাবে বল ক্রিয়া করবে তখন শর্ত কি হবে। আমি একটা एग्जांपल দিচ্ছি। তোমরা বইতে পেজ নাম্বার 344 এর নিচে একদম 345 এর উপরের দিকে ডায়াগ্রামটা লক্ষ্য করো। দেখবে বইতে এরকম একটা ডায়াগ্রাম তোমরা দেখতে পাবে। আমি বইয়ের মতোই নাম দিচ্ছি যাতে করে পড়তে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো বইতে দেখবে প্রথমে একটা F1 রয়েছে, এটা, আর এটা একটা ছোট্ট, ওর তুলনায় একটু ছোট আছে, এটা F1, এটা F2, আর F3 যে বলটা রয়েছে সেই F3 বলটা এভাবে রয়েছে যাতে করে এদের যে লব্ধি মিন্স F1 আর F2 এর যে লব্ধি যেটার নাম R রয়েছে, দেখবে তোমরা এরকম রয়েছে, আর F3 বলটা এরকম তার বিপরীত দিকে রয়েছে এরকম। একে আমরা F3 নাম দেব, তৃতীয় বলটা। তাহলে তিনটে বল হয়ে গেল, F1, F2, F3। আর লক্ষ্য করে দেখবে বইতেও এরকমই একটা ডায়াগ্রাম ড্র করা রয়েছে। F1, F2 এর লব্ধি হচ্ছে R এবং R এর বিপরীত দিকে সমান মানে একটা বল ক্রিয়া করছে F3। যদি এরকম হয়ে থাকে বাস্তবে তাহলে সমান্তরাল তিনটে বলের অধীনে বস্তু সাম্য অবস্থায় থাকতে পারবে। যদি এরকম না হয় আর তিনটে সমান্তরাল বল থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা কিভাবে বলতে পারবো? না, এইভাবে বলতে পারবো, তিনটে সমান্তরাল বলের অধীনে বস্তুর সাম্য অবস্থার শর্ত হচ্ছে যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলে সমান ও বিপরীত, তাহলেই বস্তু সাম্য অবস্থা অর্জন করতে পারবে। এই ক্ষেত্রে দেখো R হচ্ছে F1 প্লাস F2 আর সেই R ইকুয়ালস টু F3, বরং বলা উচিত মাইনাস F3, কারণ উল্টো দিকে, তাই তো? এবার তোমরা বইতে 344 পেজে একদম নিচে রাইট কর্নারে দেখো, যেটা আমি বোঝালাম এক্ষুনি, কি আলোচনা করলাম সেইটাই লেখা রয়েছে। আমি পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তিনটি সমান্তরাল বলের ক্রিয়ায় কোন বস্তুর সাম্য অবস্থায় থাকার শর্ত হলো বল তিনটিকে একই সমতলে থাকতে হবে। দেখো F1, F1, F2, F3 তিনটে একই সমতলে আছে। যে কোনো দুটি বলের লব্ধি, এই ক্ষেত্রে আমরা F1, F2 বলেছি, তো যে কোনো দুটি হতে পারে। যদি এটা F3 নাম হয় তখন এটা F2 হয়ে যাবে, যদি এটা F2 হয় তখন এটা F1 হয়ে যাবে। তো সেটা দিয়ে কিছু যায় আসে না, নামে কিছু যায় আসে না। সে P1, P2, P3 হোক কি P প্রাইম P হোক, কিছু যায় আসে না। যে কোনো দুটি বলের লব্ধিকে তৃতীয় সমান ও বিপরীতমুখী হতে হবে এবং লব্ধিটি এবং তৃতীয় বলটি ক্রিয়া রেখা, তোমরা স্কেল নিয়ে ড্র করবে যাতে করে সোজা বোঝা যায়। লব্ধিটি এবং তৃতীয় বলের ক্রিয়া রেখা যেন একই বরাবর হয় কিংবা ক্রিয়া রেখা যেন একই হয়। এটা হচ্ছে দুটি বল যখন সমান্তরাল, তিনটি বল যখন সমান্তরাল তিনটি বল কোনো বস্তুর উপরে ক্রিয়া করছে
তখন তার সাম্য অবস্থার শর্ত। এবারে প্রশ্ন হচ্ছে, সব সময় বল সমান্তরালে কাজ করবে এরকম ঘটনা ঘটা কিন্তু মুশকিলই আছে। এরকম অনেক ঘটনা আমরা পাবো, কিংবা এরকম অনেকগুলো বস্তু দেখতে পাবো যেখানে অসমান্তরাল কিংবা আনলাইক যেগুলো রয়েছে, আনলাইক প্যারালাল, তাদের ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত কি হবে। তাদের ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত জানার জন্য আমাদেরকে 4টে কেস আলোচনা করতে হবে। কি কি না, যে 4টে শর্ত কিংবা সূত্র যাই বল না কেন আমাদেরকে পড়তে হবে, তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা হচ্ছে, যেটা তোমাদের বইতেও রয়েছে 345 পেজে, দেখবে লব্ধির সূত্র। তার প্রথম সূত্র হচ্ছে, সেটা হচ্ছে লব্ধির সূত্র। এই লব্ধির সূত্র কি না, একটু আগে যেটা আলোচনা করলাম সেইটাই। অর্থাৎ যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীতমুখী হবে, এবং এই প্রত্যেক বল যেন একটা বিন্দু থেকে যেন ক্রিয়া করে। তোমার বইতেও দেখবে প্রথম সূত্রে বলা রয়েছে, আমি যেটাই বললাম সেটাই শুধু বলা আছে। বল তিনটিকে একই সমতলে থাকতে হবে, যেটা আমি একটু আগেই বলেছিলাম, একই সমতলে থাকতে হবে। যে কোনো দুটি বল, তোমরা মাথায় রাখবে এই চ্যাপ্টারে যতগুলো শর্ত আলোচনা করব, কি করেছি আমরা, সবগুলোর ক্ষেত্রে বলগুলি কিন্তু একতলীয় হতে হবে, ঠিক আছে। যে কোনো দুটি বলের লব্ধিকে তৃতীয়টির সমান ও বিপরীতমুখী হতে হবে, এবং তিনটির ক্রিয়ারেখাগুলি একই বিন্দু দিয়ে যেতে হবে। তারপরে এটা যদি একটা বিন্দু ধরি, এর সাপেক্ষেই কিন্তু ক্রিয়ারেখাগুলো যেন যায়, এটা হচ্ছে শর্ত। আমরা এই শর্তটা খুবই সিম্পল, আর আগেরটাও করেছি যখন তিনটি বল পরস্পরে সমান্তরাল ছিল। তো অসমান্তরালও হবে, শুধু ক্রিয়ারেখাগুলো যেন একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে ক্রিয়া করে। কিন্তু আমাদের পরের শর্তগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে, স্পেশালি শেষের দুটো। দ্বিতীয় শর্ত যেটা রয়েছে সেটা হচ্ছে বলে ত্রিভুজ, বলে ত্রিভুজ সূত্র। তোমরা বইতেও দেখবে বলের ত্রিভুজ সূত্র রয়েছে, ল অফ ট্রায়াঙ্গুলার ফোর্সেস। এই বলের যে ত্রিভুজ সূত্র, এইটা সম্বন্ধে একটু আমাদেরকে জানতে হবে। কিভাবে না, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ এইটা হচ্ছে সেই বিন্দু যার সাপেক্ষে তিনটে বল এইভাবে ক্রিয়া করছে, এইদিকে, এইদিকে, এদিকে। সাপোজ আমি বইয়ের মতোই নাম দিচ্ছি, তো বইতে এখানে ও নাম দেয়নি, তবু আমি দিয়ে ফেলেছি থাক। তো বইতেও তোমরা দেখবে তিনটে এরকম বল আঁকা রয়েছে, একটা হচ্ছে পি ভেক্টর চিহ্ন, একটা কিউ, একটা আর। কোনগুলো আমরা কিভাবে নিই না, কোনগুলো নিই আমরা আলফা, বিটা, গামা। কোনটা আলফা, কোনটা বিটা, কোনটা গামা হবে? তাহলে দেখো পি কিউ আর রয়েছে, যেরকম ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটা নিই সেই বাহুর সাপেক্ষে বাকি দুটো বাহু থাকবে, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে নেব, দেখো পি আর কিউ, তার মানে এখানে নেই কে আর, তার মানে এটা হবে শেষেরটা গামা। কেন পি কিউ আর যদি এরকম মনে রাখি আমরা, পি এবং আর, তাহলে পি এবং আর, তাহলে এইটা হবে বিটা। আর স্বাভাবিকভাবে একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে আলফা। তোমরা বইতেও লক্ষ্য করে দেখো এরকম নামকরণ তোমরা পেয়ে যাবে, আলফা, গামা, বিটা। লক্ষ্য করে দেখো পি কিউ আর যে তিনটে ভেক্টর রয়েছে তারা কিন্তু পরস্পরের সমান্তরাল নয়, নির্দিষ্ট কোণে আনত। এইবারে এই পি কিউ আর কে নিয়ে যেহেতু আমরা বলের ত্রিভুজ সূত্র পড়ছি, তাহলে ত্রিভুজটা তো আঁকতেই হবে। আমরা ভেক্টরে যে ত্রিভুজ সূত্র পড়েছিলাম, তাহলে আমরা কি করব, এদেরকে নিয়ে একটা ত্রিভুজ ড্র করব। এদেরকে নিয়ে আমরা একটা ত্রিভুজ ড্র করব। কেমন ত্রিভুজ সেটা না, সেই পি কিউ আর কে বাহু হিসাবে নিয়ে তিনটে ত্রিভুজ ড্র করলাম। কেমন, এটা হচ্ছে সেই পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে সেই আর। কি রকম দিক নেওয়া হয়, নামকরণ বইয়ের মতোই করব, এ বি সি। এবারে
এগুলোকে বর্ধিত করছি যাতে করে আলফা বিটা গামাটা আঁকতে পারি, আর বাহুকেও করলাম। এবার স্বাভাবিকভাবে আমাদের এই ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে, এই অ্যাঙ্গেলটা যেটা রয়েছে দেখো বইতে বলা আছে গামা, কেন? এটা পি কিউ থেকে পাওয়া, তো আর নেই, ওই জন্য এটা হচ্ছে গামা। হলো। একইভাবে এখানে দেখো আর কিউ, তবে 2 নাম্বার এবং 3 নাম্বার, তাহলে এইটা হচ্ছে আলফা, তাহলে অ্যাবসেন্ট 1 নাম্বার ছিল, মনে রাখার জন্য বলছি, ওটা কোনো পদ্ধতি নয় কিন্তু। পি এবং আর, তাহলে পি কিউ আর মাঝেরটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা দেখো বইতেও তোমরা দেখতে পাবে, যেহেতু পি আর আর এর মধ্যবর্তী আমরা নিচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা এই কোণটা নেব বিটা। তাহলে তুমি বইয়ের সাথে তোমরা মিলিয়ে নাও, আলফা গামা বিটা, মনে রাখার জন্য বলছি, যেহেতু পি কিউ এই জন্য গামা, মাঝে ছিল আর, মনে করো সরি লাস্টে ছিল আর, এইখানে দেখো কিউ আর, তাহলে পি নেই, তাহলে আলফা, এই ক্ষেত্রে দেখো পি আর, তাহলে পি কিউ আর মাঝেরটা, ওই জন্য বিটা। এরকম আমরা নিলাম। দেখো আমরা সূত্রটা কিভাবে লেখা হচ্ছে এখানে, সেটা আমি একটু তোমাদের পড়ে শোনাই, তারপরে এখানে বোঝাচ্ছি। কোন বস্তুর উপর ক্রিয়াশীল 3টি অসমান্তরাল একতলীয় বল, 3টি অসমান্তরাল একতলীয় যদি একই বিন্দু দিয়ে যায় এবং ওই বলগুলির মান ও দিককে যদি কোনো একই বিন্দু দিয়ে যাচ্ছে, দেখো ওকে একটা ত্রিভুজে রূপান্তরিত করব, কিভাবে না এই বলের মানগুলোকে নিয়ে ক্রম অনুসারে 1 2 3 পর পর, দেখো তীর চিহ্ন পর পর আছে, ভেক্টর সূত্রের মতোটা উল্টো নয় কিন্তু, পর পর ক্রম অনুসারে যদি একটা ত্রিভুজ নির্মাণ করা হয়, যদি ত্রিভুজের 3টি বাহু দ্বারা সূচিত করা হয়, তাহলে বল 3টির ক্রিয়ায় বস্তুটি সাম্য অবস্থায় থাকবে। তাহলে সূত্রে যা বলছে বলের ত্রিভুজের সূত্রে, আমরা সেটা ড্র করেছি কিংবা এঁকে নিয়েছি। এক্সপ্লেন করতে হবে, শুধু বললে তো হবে না। সেটা কিভাবে করব না, এইখানে দেখো ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করা হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এ বি প্লাস বিসি। এই দিকে তাকাও কি আছে না, এই দিকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এসি পাবো, কারণ বিপরীত হতে হবে, এটা প্লাসের সমান হতে হবে। তোমরা বইতে দেখবে এবি প্লাস বিসি সমান এসি, কারণ আর সি এটা সোজা, সেটা তো ত্রিভুজ সূত্র ছিল না, ভেক্টর চ্যাপ্টার মনে করে দেখো, এবি প্লাস বিসি সমান এসি। তাহলে লিখলাম উভয় পক্ষকে একটা লব্ধি ভেক্টর, আমরা যেটা এখানে আর যেটা সেটা দিয়ে যোগ করলাম উভয় পক্ষকে, তাহলে এরকম আসবে। এইবারে এরা কারা, এবি মানে পি ভেক্টর, বিসি মানে কিউ ভেক্টর, এইরকম। তাহলে শর্ত অনুসারে সাম্য অবস্থায় থাকতে হলে এটা শূন্য হতে হবে, তাহলে অতএব পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0 হতে হবে। এটা যদি 0 হয় তাহলে AC প্লাস R কে শূন্য হতে হবে, অর্থাৎ R ইকুয়ালস টু মাইনাস AC ভেক্টর, মাইনাস AC ভেক্টর মানে CA, কারণ এইখান থেকে এটা যা, এটা শুধুমাত্র তার বিপরীত হলেই তার সমান হয়ে যাবে, শুধু অভিমুখ হবে বিপরীত দিকে। তোমরা বইতেও লক্ষ্য করে দেখো কি বলা আছে 345 পেজের বাম দিকে নিচের দিকে, তোমরা আমার সাথে সাথে বইটা পড়বে, তাহলে তোমাদের এখনই ক্লিয়ার হয়ে যাবে। P প্লাস Q প্লাস R সমান 0, বস্তু সাম্য অবস্থা থাকার প্রথম শর্ত অনুসারে 3টি বলে লব্ধি শূন্য হবে, যেটা হচ্ছে এই ক্ষেত্রে, যেটা আমরা প্রথম সূত্রতেও দেখেছিলাম, লব্ধি সূত্রতেও 3টি বল মিলে শূন্য হতে হবে, মানে দুটোর লব্ধি তৃতীয়কে প্রতিমিত করবে, তাহলে ওভারঅল 3টি কত হচ্ছে, শূন্য হবে। তাহলে সেই শর্ত মেইনটেইন হলো। নেক্সট R ইকুয়ালস টু যে CA, সেটাও মেইনটেইন হয়ে গেল। তাহলে দেখা গেল R এর মান এই C এর সমান, অর্থাৎ AC এর সমান এবং বিপরীত দিকে, সেই কথাটাই দেখো লেখা রয়েছে
ক্রম অনুসারে গৃহীত তৃতীয় বাহু সিএ দ্বারা সূচিত করা হলো, এটাই হচ্ছে তার লব্ধি। একে আমরা বলি বলের ত্রিভুজ সূত্র। তো এটা তোমরা মাথায় রাখবে। এরপরে আরো দুটো ইম্পর্টেন্ট শর্ত রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্থ শর্ত, যেটা ল্যামির উপপাদ্য নামে পরিচিত। আগে আমরা তৃতীয় শর্তটা পড়ে নিই। এবারে আমরা পড়ব থার্ড যে সূত্রটা, সেটা কি না, সেটা হচ্ছে লম্ব উপাংশের সূত্র। এই লম্ব উপাংশের সূত্রটা আমাদেরকে একটু জানতে হবে। এটাও কিন্তু তিনটি অসমান্তরাল বলের অধীনে থাকা বস্তুর সাম্য অবস্থাকে প্রকাশ করে। তো থার্ড যেটা আমাদের শর্ত হচ্ছে, সেইটা হচ্ছে লম্ব উপাংশের সূত্র। এই লম্ব উপাংশের সূত্র দেখবে 345 পেজে ডান থেকে উপরের দিকে রয়েছে। এই সূত্রের বক্তব্য কি না, তিনটে অসমান্তরাল বল একটা বিন্দুর সাপেক্ষে ক্রিয়া করবে এবং তাদেরকে, যে তিনটে বল ক্রিয়া করছে তাদের সাপেক্ষে আমরা দুটো লম্ব অক্ষ কল্পনা করে নেব, যেরকম সাপোজ xy। সেই অক্ষদের সাপেক্ষে ওদের উপাংশগুলো বের করব। যতগুলো বল আছে তিনটে, x বরাবর তাদের উপাংশ, যতগুলো বল আছে তাদের y বরাবর উপাংশ। এটা বের করে নেওয়ার পর ওই x বরাবর যত উপাংশ তাদের সমষ্টি কিংবা যোগফল, y বরাবর যত উপাংশ তাদের সমষ্টি বা যোগফল, এগুলো শূন্য হতে হবে যদি সে সাম্য অবস্থায় থাকতে হয়। আর কি ঘুরিয়ে বলা যেতে পারে না, ওই যে দুটো উপাংশ বেরোবে, x বরাবর যতগুলো, y বরাবর যতগুলো, অর্থাৎ লম্ব অক্ষ বরাবর, তাদের লব্ধি শূন্য হবে। আর লব্ধি শূন্য তখনই হবে যদি শুধু x বরাবর কিংবা y বরাবর তাদের যোগফল শূন্য হয়। ভাষায় কিভাবে বলা হয়েছে সেটা আগে জেনে নেওয়া যাক। তিনটি অসমান্তরাল একতলীয়, আমি আগেই বলেছি যে একতলীয় বল হবে, ওই জন্য বারবার আর বলছি না, সবসময় এটা কমন লাইন। ক্রিয়ায় কোন বস্তু সাম্য অবস্থায় থাকে যদি বল তিনটির ক্রিয়ারেখাগুলি একই বিন্দু দিয়ে যায়। বল তিনটির ক্রিয়ারেখাগুলি একই বিন্দু দিয়ে যায়, যেরকম আগের ছবিটা আমরা ছিল। তাহলে সাপোজ আমি বইয়ের মতোই যদি ছবি আঁকি, তাহলে এরকম একটা, এরকম একটা, এরকম একটা। দেখো লক্ষ্য করে প্রত্যেকটা এই যে PQR যে নাম দেওয়া রয়েছে, প্রত্যেকটা এই যে প্রতিটা যে বল রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টর রাশি। প্রত্যেকটা দেখো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ক্রিয়া করছে, এই PQR। তো ওটাই দেখো তোমাদের ডায়াগ্রামে ড্র করা রয়েছে। তারপর কি বলা রয়েছে, পরস্পরের সঙ্গে লম্বভাবে নেওয়া দুটি অক্ষ বরাবর। তাহলে ওই সাপেক্ষে একটা x অক্ষ নিলাম, ওই সাপেক্ষে একটা y অক্ষ নিলাম, তাহলে পরস্পরের সাপেক্ষে লম্ব হয়ে গেল। ওই বলগুলির উপাংশগুলির বীজগাণিতিক সমষ্টি দুটি পৃথকভাবে শূন্য হবে। আর যদি দুটি পৃথকভাবে শূন্য হয় তাহলে লব্ধিটাও শূন্য হবে। তো এটা আমরা কিভাবে করব? তাহলে p x অক্ষের সাপেক্ষে সাপোজ আলফা কোণ করেছে, q x অক্ষের সাপেক্ষে সাপোজ বিটা কোণ করেছে, আর এই যে r আছে সে গামা কোণ করেছে। তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে এইভাবেই ড্র করা রয়েছে। তাহলে ও বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল PQR, তারা কিভাবে না, তারা এইভাবে ক্রিয়া করছে, তিনটে অসমান্তরাল বল। এবার আমাদের কাজ হচ্ছে এই PQR এ x বরাবর আর y বরাবর উপাংশগুলো বের করা। অর্থাৎ p এর যখন বের করব px, তাহলে কত হচ্ছে p cos আলফা, p এর y উপাংশ p sin আলফা, একই ভাবে qx q cos আলফা, qy q sin আলফা, rx r cos আলফা, ry q, অ্যাঙ্গেল গুলো নাম চেঞ্জ করতে হবে কারণ ওগুলো বিটা কোণ করেছে, সরি আলফা কোণ প্রত্যেকে করেনি। সব উপাংশগুলো আমরা বের করে নিলাম। তোমরা বইতেও দেখো পরপর এরকম উপাংশগুলো বের করা রয়েছে।
তাহলে শর্তে বলা ছিল x যে দুটি লম্ব অক্ষ ধরা হবে সেই লম্ব অক্ষ বরাবর ওদের সমষ্টি শূন্য হবে। তার মানে x অক্ষ বরাবর যত হবে সেগুলো যোগ হবে, y অক্ষ বরাবর যত সেগুলো যোগ হবে। তাহলে আমি যদি এই যোগগুলো করি তাহলে x বরাবর যতগুলো আছে তাদের নাম যদি আমি sx দিই তাহলে সেটা কত হবে px, আর এখানে qx প্লাস rx, sy কত হবে py qy, আর এই ক্ষেত্রে আর z। এই যে পেলাম আমরা এগুলোকে যোগ করব, p cos alpha, q cos beta, r cos gamma, এই ক্ষেত্রে হবে p sin alpha, q sin beta, এখানে দেখতে পাচ্ছ। নেক্সট এখানে একটা কারেকশন, এখানে r ছিল, কারণ r এর রূপাংশ নিচ্ছি তাহলে r ই হবে, q হবে না। আর sin gamma, এই যে আমরা রূপাংশগুলো পরপর বের করলাম তাহলে এদের লব্ধি কি হবে না এদের লব্ধি হবে এটা। শর্ত বলছে যেহেতু sx শূন্য আর sy শূন্য, কেন না লম্ব অক্ষ বরাবর পরস্পর লম্ব অক্ষ বরাবর যে উপাংশগুলো পাবো আমরা তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য, তাহলে sx শূন্য sy শূন্য, তাহলে x কত হবে সেই শূন্য, তাহলে লব্ধিটাও শূন্য হবে। তাহলে লব্ধি শূন্য হওয়ার শর্তটাই হচ্ছে sx শূন্য আর sy শূন্য, তাহলে লব্ধি সূত্রের মতোই কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, শুধু অসমান্তরাল ভেক্টর হচ্ছে। আর আমরা ক্যালকুলেশন করে ভেক্টর নীতি প্রয়োগ করে উপাংশ বের করে আলোচনাটা করছি। তো তোমরা বইতেও দেখবে এইভাবেই রয়েছে। সাম্যাবস্থার শর্ত হলো sx 0 এবং sy 0। এটা হলো আমাদের তৃতীয়, যেটা হচ্ছে লম্ব উপাংশের সূত্র। এইবারে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু যেটা বেখেয়ালে আমার লেখা হয়ে গেছে সেটা মাথায় রাখবে, যার যার উপাংশ বের করছি সেগুলোই থাকবে। আর তোমরা চাইলে ড্র করেও বের করতে পারো সমকোণী ত্রিভুজ ধরে, কোনো অসুবিধা নেই। আর যার বের করবো সেগুলোই থাকবে, x বরাবর সব cos উপাংশগুলো থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ যে x বরাবর cos উপাংশগুলোই আসছে আর y বরাবর sin উপাংশগুলো আসছে। এগুলো আমরা কোথায় পড়েছিলাম না একমাত্রিক গতি পড়ার সময় মনে করে দেখো, পোলার নির্দেশাঙ্ক পড়ার সময় পড়েছি। আর ভেক্টরে মনে করে দেখো যখন লম্ব উপাংশে বিভাজন করেছিলাম কোন ভেক্টরকে, সাপোজ r কে, y r sin θ, তো এটা সেখান থেকেই এসেছে। সবগুলো যোগ করবে সেখান থেকে বের করবে। এইবারে যেটা আমরা আলোচনা করব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তার থেকে আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে আর এন্ট্রান্সে অনেকগুলো প্রয়োগ রয়েছে, আর উপপাদ্যের প্রমাণ আসতে পারে ফাইনাল এক্সামিনেশন মানে এটা অ্যানুয়ালে, সেইটা আলোচনা করব। সেটা কি না, সেটা হচ্ছে ল্যামির নাম অনুসারে রয়েছে, সেটা হচ্ছে ল্যামির উপপাদ্য। ল্যামির উপপাদ্য কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবে প্রাথমিক ব্যাপারটা একই, যে তিনটে অসমান্তরাল ভেক্টর সেটা তো থাকছেই। শর্ত হচ্ছে সাম্যাবস্থা, একতলীয় তো হচ্ছেই। এবার তিনটে অসমান্তরাল ভেক্টর তারা রয়েছে একটা তলে, সেই তিনটে বল তারা, ধরো আমি পি কিউ আর তিনটে বলের নাম দিলাম, তাহলে পি এর বল ক্ষেত্রে কি হবে না বাকি যে দুটো বল রয়েছে তাদের মধ্যবর্তী যে কোণ হবে সেই কোণে সাইনের সঙ্গে সেটা সমানুপাতিক হবে। অর্থাৎ আমি যখন পি লিখবো, পি একটা বল, তাহলে সেই সমানুপাতিক হবে কিউ এবং আর এর মধ্যবর্তী যে কোণ সেটা যদি সাপোজ আলফা হয়, তাহলে পি সমানুপাতিক হবে সাইন আলফা। সাইন কিন্তু কস ট্যান কট কিছুই না। কিউ যখন নেব তখন সেটা হবে পি আর আর এর মধ্যবর্তী যে কোণ তার সেই কোণের সাইনের সমানুপাতিক। সেটা হয়তো সাপোজ সাইন বিটা, সেটা হয়তো আরেকটা হয়তো সাইন গামা, এরকম হবে।
তোমরা বইতে 345 পেজ একদম নিচের দিকে দেখবে ল্যাবিস থিওরেম রয়েছে, সেখানে পরিষ্কার বলা রয়েছে কোন বস্তু কণার উপর ক্রিয়াশীল তিনটি একতলীয় বলের প্রভাবে কণাটি সাম্যাবস্থায় থাকে যদি প্রতিটি বল অন্য দুটি বলে, প্রতিটি বল পি এর ক্ষেত্রে যা, কিউ এর ক্ষেত্রে যা, আর এর ক্ষেত্রেও তাই, প্রতিটি বল অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক যদি সে হয়, তাহলেই সেটা হবে। তো কিভাবে এটাকে আমরা এক্সপ্লেইন করব আর আমাদের প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য আমরা সাহায্য নিচ্ছি, প্রথমে তিনটে বল এঁকে নিচ্ছি এরকম। তাহলে OX, OY, OZ। তাহলে এই ক্ষেত্রে এটা P, এটা Q, এটা R। তাহলে P, Q, R তিনটে আমরা এখানে দেখতে পাচ্ছি, P, Q, R তিনটে বল, তার তিনটে বল আমরা নিলাম, ঠিক আছে, P, Q, R। এইবারে তোমরা বইতেও লক্ষ্য করে দেখবে এই যে P, Q, R আমরা নিয়েছি, তারা একটা নির্দিষ্ট অংশ অবধি ধরেছে, সাপোজ এরকম। আমরা এই ক্ষেত্রে এই বাহুগুলোকে নিয়ে যদি এদের নাম আমি বইয়ের মতো A আর B দিই, এদেরকে নিয়ে একটা সামান্তরিক ড্র করা যেতে পারে। কি রকম না, এটা একটা বাহু, এটা একটা বাহু যদি হয়, তাহলে আমরা আর যদি ডট করে আঁকাটাই ভালো হবে, কারণ হচ্ছে এটা আমরা বর্ধিত করে বানাচ্ছি, সেটা যেন বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে এরকম একটা সামান্তরিক পাওয়া যাচ্ছে। এই বিন্দুটার নাম আমরা যদি ডি দিই, তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে OD, তাহলে এটা যেহেতু P, তাহলে এটাও P, এটা যেহেতু Q, এটাও কিন্তু Q। তাহলে এইটুকু পরিষ্কার যে এটা যদি লব্ধি R বলি, এটা কিন্তু স্বাভাবিকভাবে এই R ইকুয়ালস টু P প্লাস Q হবে, আর এই R টাই হচ্ছে আমাদের OD। তোমরা ডায়াগ্রামে লক্ষ্য করে দেখবে এরকমই রয়েছে, R ইকুয়ালস টু OD। এই যে সামান্তরিক আমরা পেলাম যার নাম হচ্ছে OABB, এই সামান্তরিকে আমরা দেখতে পাচ্ছি এটা P হলে এটাও P, এটা Q হলে এটা Q। তাহলে সূত্র যা বলছে, মানে উপপাদ্য যা বলছে, এই ক্ষেত্রে যদি এখানে AB যেহেতু হয়ে গেছে, এটা C নাম দেওয়া যেতে পারে, সেখানে কি দাঁড়াবে না, তিনটে অসমান্তরাল ভেক্টর রয়েছে P, Q, R। তাহলে P এর সময় যখন আমি আলোচনা করব, সেটা সমানুপাতিক হবে Q R এর মধ্যবর্তী কোণ যেটা ODA তার সাইনের সঙ্গে সমানুপাতিক। তো এটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। এই ক্ষেত্রে দেখো, যদি আমরা সামান্তরিক সূত্র লাগাই, তাহলে আমরা এইভাবে বলতে পারবো OA প্লাস AD, অবশ্য আমরা OB বলতে পারি, তো OB মানেই হচ্ছে AD, তো এই জন্য লিখলাম না OD। তোমরা বইতে 346 পেজে লক্ষ্য করে দেখো P প্লাস Q ইকুয়ালস টু OD লেখা আছে, অর্থাৎ এই AD টাই হচ্ছে OB। তো দেখতেও পাচ্ছ তোমরা সমান এবং সমান্তরাল। OA মানে কত P, OB মানে কত Q, P প্লাস Q ইকুয়ালস টু কত না OD। তাহলে OD যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের R। তোমরা বইতেও দেখবে, এই শর্তটা দেখতে পাবে P প্লাস Q ইকুয়ালস টু OD, সেই OD টাই অ্যাকচুয়ালি R। কিন্তু কিভাবে না, আমরা প্রথমে R না লিখে ওটাকে OD লিখি, কারণ যেহেতু জ্যামিতিক ভাবে আমরা করছি, তো সেটাকে আমরা OD লিখবো। OD লিখে পরে যেটা প্রমাণ হবে এটাই R বলে সেটা প্রমাণ করি। উভয় পক্ষকে
আর দিয়ে যোগ করলাম P plus Q plus R equals to OD plus R। সাম্য অবস্থার শর্ত যদি বলা হয় সে ঘুরে ফিরে একই কথা, সেটা হচ্ছে কি না P plus Q plus R কে শূন্য হতে হবে। P plus Q plus R equals to 0 হতে হবে, অর্থাৎ OD equals to minus R, অতএব R equals to minus OD। minus OD মানেই হচ্ছে বিয়োগ। তো তোমরা বইতে দেখো R equals to minus OD equals to DO। এইবারে এখান থেকে ল্যামির উপপাদ্যে যেতে হলে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ত্রিভুজ সূত্র, ত্রিভুজের একটা সাইনের সূত্র রয়েছে, সাইন ল। এটা তোমরা একাদশ শ্রেণীতে ত্রিকোণমিতিতেই পড়তে পাবে, যেখানে ত্রিভুজের বিভিন্ন কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, সেখানেই পাবে তোমরা। সেই সূত্রটা ঠিক বলবো না, সেই শর্তটা এক্ষেত্রে প্রয়োগ করতে হবে। শর্তটা কেমন? শর্তটা হচ্ছে ত্রিভুজ, তো এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি, সেই ত্রিভুজ কত? কোন ত্রিভুজটা? না এ ও ডি, কিংবা তোমরা এটাকে বলতে পারো যেরকম ও এ ডি। তাহলে ত্রিভুজ ও এ ডি যে ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহু কেন, আমরা প্রথম বাহুটাকেই নেব যেটা পি, তাহলে পি নিলাম প্রথম বাহু, এবং বাকি দুটো বাহুর মধ্যবর্তী যে কোণ, তাহলে সেটা কত? সেটা হচ্ছে তার সাইন, এদের যে অনুপাত, পরের বাহু বাকি দুটো বাহু সাইন, এদের যে অনুপাত তিনটে এরকম নিলে তারা পরস্পরের সঙ্গে সমান হয়। তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে? পি, এটা সেই বাহু বাদে বাকি দুটো বাহু কত? কিউ আর আর, তার মধ্যবর্তী কোণ এটা, তো সাইন ও ডি এ। কিউ এর কেসে যাব সাইন কত? কিউ যখন করব তখন এই কোণটা নিতে হবে স্বাভাবিকভাবে, তাহলে কত? এ ও ডি। আর এর কেসে আসবো, আর যখন নেব তখন এই কোণটা নিতে হবে, বুঝতেই পারছো, তাহলে কত হবে? ও এ ডি। সরি, এখানে সাইন আসবে, কেন? শর্ততেই থাকে সাইনের সঙ্গে সমানুপাতিকটা হয়। তো এটা তো আমরা প্রয়োগ করছি ল্যামির ক্ষেত্রে, যেখানে বল বলা হয়েছে, আর সাইনের যে সূত্রটা সেখানে শুধু ত্রিভুজের বাহু বলা হয়। সেই বাহুটাকে আমরা বলের রূপে প্রকাশ করছি, কিংবা ঘুরিয়ে বলা উচিত বলটাকে বাহু আকারে আমরা গ্রহণ করছি। এইবারে এইটাকে আমরা যে কোনো একটাকে যদি আমি বের করে দেখিয়ে দিই যে এটা কোন কোন হচ্ছে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। তাহলে প্রথমে আমরা প্রথমটা যদি বের করে দেখিয়ে দিই তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সাইন, লক্ষ্য করে দেখো এই কোণটা আমি চাইছি, এই কোণটা কত হবে? না এই কোণের সঙ্গে সমান হবে, তার মানে সাইন ডিওবি কিংবা বিওডি, যা খুশি বলতে পারো। এই কোণটা যে আছে, আমাদের আঁকাটা একটু বেঁকে গেছে, এটা কিন্তু তো সোজা, মানে বলতে গেলে তোমরা তো স্কেলে আঁকবে, তোমাদের সমস্যা হবে না। আমি হাতে এঁকেছি বলে এরকম বেঁকে গেছে, এটা তো এরকম এরকম, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। তোমরা স্কেল নিয়ে আঁকবে, তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এই কোণটা সমান কত হবে? না এই কোণটা সমান হবে সাইন টোটাল যে অ্যাঙ্গেলটা, তাহলে সেটা কত হচ্ছে? না এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে sin 180 ডিগ্রি, আর এই কোণটা বাদ দিতে হবে কারণ এটা আমি বের করতে চাইছি। এটা কত? y o z মাইনাস y o z। আমরা জানি sin 180 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা, তাহলে sin y o z। একটু ভেবে রাখো y o z যে কোণটা, সেটা কার মধ্যবর্তী কোণ? না Q এবং R এর মধ্যবর্তী কোণ। তো বের করছিলাম কার জন্য? আমি P এর জন্য। বের হচ্ছে বাকি দুটি বাহুর অন্তর্বর্তী কোণ। তাহলে যদি আমি
কিউ এর জন্য বের করি, তাহলে এটা কি বলতে পারবো? সাইন, তোমরা পরীক্ষাতেও একটাই বের করবে, বাকিটা অনুরূপে করবে। সাইন এ ও ডি সমান কত লিখবো তখন? না, আমরা লিখবো সাইন এ ও ডি। এ ও ডি মানে কোনটা? এইটা। এই কোনটা কোন কোন বাহুর মধ্যে রয়েছে? পি এবং আর এর মধ্যে রয়েছে, দেখো। তাহলে এটা এরকম লেখা যাবে, এর মধ্যবর্তী। একই ভাবে যখন আমরা আর এর জন্য বের করব, তাহলে সাইন ও এ ডি। তাহলে দেখো সাইন ও এ ডি কোথায়? এইখানে। এটা কার মধ্যে? কিউ এবং পি এর মধ্যে। এইবারে আমাকে বলো, আমরা যে শর্তটা লিখব এইগুলো যদি রিপ্লেস করা হয় তাহলে কি এরকম লেখা যাবে? পি বাই সাইন কিউ আর এটা লিখতে পারবো। তো দেখো বইতেও দেখো মিলছে তোমাদের। কিউ বাই সাইন এ ও ডি রয়েছে, তাহলে সাইন পি আর আর বাই সাইন পি কিউ। এইবারে ল্যামিন উপপাদ্যের যে শর্ত ছিল সেটা একটু মেলাও। কি ছিল? যে বল, যে কোনো একটা বল অন্য দুটি বলে যদি ত্রিভুজ আকারে আমরা নিই, এটা ত্রিভুজই বলছি আমি, কিন্তু আলটিমেটলি সামান্তরিক হচ্ছে, কিন্তু সামান্তরিক মানেই তো দুটো ত্রিভুজ নিয়ে তৈরি। তো যে কোনো একটি বল অন্য দুটি বল তাকে যদি এরকম আমরা বাহু আকারে সাজাই, তার মধ্যবর্তী যে কোণ তার সাইনের সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক হচ্ছে কিউ এর ক্ষেত্রেও দেখো পি আর এর যে মধ্যবর্তী কোণ তার সাইনের সঙ্গে সমানুপাতিক, আর এর ক্ষেত্রেও দেখো পি কিউ এর যে মধ্যবর্তী কোণ তার সাইনের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যে এই যে শর্তটা ল্যামিন উপপাদ্যটা সেটা সঠিক এবং সেটা প্রমাণিত। তোমরা বইটাও দেখবে 345 পেজে 4 এর দাগে লেখাও রয়েছে, যদি প্রতিটি বল অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়, যেটা প্রমাণিত হচ্ছে। এইখানে যেটা একটা টার্ম তোমাদের শিখে রাখা উচিত, সেটা হচ্ছে পরীক্ষাতে আসেও, সেটা হচ্ছে এই সাম্য। এখানে দেখবে 346 পেজে, এটা এই বইতেই তোমরা পাবে, সাঁতরাতে পাবে না। সেটা হচ্ছে এই সাম্য কিংবা ইকুইলিব্রিয়াম কথা থেকে এসেছে, ওই জন্য দেখবে ইংলিশে বলা রয়েছে ইকুইলিব্রিয়াম। এইটা কি না, সাম্যক হচ্ছে এরকম একটা বল কিংবা এরকম একটা মানে কি বলবো ভেক্টর রাশি, যেহেতু বল এখানে ধরা হচ্ছে, যেহেতু সাম্য অবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে বলই বলবো। এরকম একটি বল যে বাকি বলগুলোর যে লব্ধি তাকে প্রতিনিধিত্ব করে। আমি সবচেয়ে প্রথম ছবিটা তোমাদের মনে করিয়ে দিই। যদি এরকম হয়, এটা F1, এটা F2, আর এদের লব্ধি ছিল এই আর, আরেকটা বল মনে করো দেখো এদিকে F3 ছিল। এই ক্ষেত্রে দেখো F1 F2 F3, এই ক্ষেত্রে আর ছিল লব্ধি। তো F1 F2 লব্ধি ছিল আর, সেই আর কে প্রতিনিধিত্ব করছে F3। তো এই ক্ষেত্রে সাম্যক হবে তাহলে F3। তো বইটাও দেখো পরিষ্কার লেখা রয়েছে F3 হলো F1 ও F2 সাম্যক হচ্ছে। আমরা ঘুরিয়ে কেমন বলতে পারি? F2 এবং F3 সাম্যক হচ্ছে F1। তাহলে এদেরকেও যদি নিয়ে আমি যোগ করি, যা পাবো সেটা এটাকে প্রতিনিধিত্ব করবে। কি করে বলতে পারছি? যদি প্রতিনিধিত্ব না করতো সে সাম্য অবস্থা আছে কি করে? একই ভাবে যদি আমি F1 F3 এর কথা বলি, তার সাম্যক হবে F2, যেহেতু ব্যালেন্সে রয়েছে। তো ব্যালেন্সে থাকা মানে তো বুঝতেই পারছো, যে কোনো দুটির লব্ধি আরেকজনের যে আরেকটা যে বল রয়েছে সেটাকে প্রতিনিধিত্ব করতেই হবে, তাহলে সে সাম্য অবস্থায় থাকতে পারবে। তো পরীক্ষাতে 1 নম্বরের প্রশ্ন রয়েছে সাম্যক কাকে বলে। তাহলে মাথায় রাখবে, যে বলটি বাকি বলগুলির লব্ধিকে প্রতিনিধিত্ব করে, এর ফলে সাম্য অবস্থা প্রতিষ্ঠা হয়, তাকেই বলা হয় এই সাম্য। এইখানে তোমাদের বইতে 346 পেজের নিচ থেকে 349 পেজের শুরু অবধি মোট 9টা অঙ্ক রয়েছে, উদাহরণে বসে দেওয়া রয়েছে। তো আমি চাইবো তোমরা সব অঙ্কগুলো দেখো। তার মধ্যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলি, স্পেশালি আমাদের এই 1 এর দাগ আর 3 এর দাগ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 3 এর দাগ এই টাইপের প্রশ্ন আমাদের এইচএসও রয়েছে।
তো এটা ভালো করে করবে। আর 4-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, 6-এর দাগের অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। তো এগুলো দেখবে, বাকিগুলো পারলেও দেখবে। প্র্যাকটিস যত করবে তত ভালো। উদাহরণগুলো দেখলে তোমাদের অনুশীলনী করতে খুব সুবিধা হবে। এই ভিডিওতে এই অবধি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা নেক্সট ভিডিওতে ভার কেন্দ্র নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই।